Hello dear viewers and students. সবাইকে আবারও মুরাদ প্রাইভেট সেন্টারে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আমরা গত 2-3টি এপিসোডে দেখেছি যে কীভাবে সেন্টেন্সকে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে হয়। একটি সেন্টেন্সের মাধ্যমে অনেকগুলো গ্রামার প্র্যাকটিস করা যায়। সো আমরা আবারও তোমাদের সুবিধার্থে আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটির সেন্টেন্সটি থাকছে রাকা ওয়াজ হেল্পিং দ্য পোর। তো গ্রামার এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমরা শুরু করছি। রাকা ওয়াজ হেল্পিং দ্য পোর। এখানে প্রথম ওয়ার্ডটি রাকা, হেল্পিং একটি ওয়ার্ড এবং দ্য পোর একটি ওয়ার্ড। সো আমরা আজকে শিখব এই ওয়ার্ডগুলো এটি একটি কোন পার্ট অফ স্পিচ। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি লক্ষ্য করি রাকা ওয়াজ হেল্পিং দ্য পোর, এখানে রাকা একটি ওয়ার্ড এবং এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ। স্টুডেন্টস, আমরা যদি লক্ষ্য করি রাকা একজন ব্যক্তির নাম, অর্থাৎ আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা পদার্থের নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ রাকা এখানে একটি নাউন। রাকা ওয়ার্ডটা এখানে একটি নাউন। স্টুডেন্টস, আমরা যদি আবার লক্ষ্য করি হেল্পিং এখানে একটি ওয়ার্ড এবং এখানে হেল্প দ্বারা কী বোঝাচ্ছে, সাহায্য করা বোঝাচ্ছে। আর আমরা জানি যে ভার্বের সংজ্ঞাটি এমন যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে এবং এখানে রাকা গরিবদের সাহায্য করছে, অর্থাৎ সাহায্যটা একটি ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া মানেই ভার্ব, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে এবং এখানে হেল্প একটি ভার্ব। দা পোর, এখানে পোর অর্থাৎ গরিব, কিন্তু দা পোর গরিবরা, অর্থাৎ এখানে একটি জাতির নাম বুঝিয়েছে এবং আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা পদার্থের নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ এখানে রাকা একটি নাউন, ইনশাআল্লাহ নাউনের সংজ্ঞাটা মুখস্থ আছে আমাদের। হেল্পিং এখানে একটি ভার্ব এবং আমরা ভার্বের সংজ্ঞা ইনশাআল্লাহ জানি। দ্য পোর এখানে নাউন, অর্থাৎ জাতির নাম। আর আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাউন বলে। সো স্টুডেন্টস, তোমরা সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন এই সেন্টেন্সটি দ্বারা আরেকটি গ্রামার আমরা ব্যাখ্যা করবো। এখন আমরা যেন এই পার্ট অফ স্পিচ বিষয়ে একটু জ্ঞান অর্জন করতে পারি, সেজন্য পার্ট অফিসের টপিক্সটি পড়ে এসে এবং সেন্টেন্স এর মাধ্যমে এক্সপ্লেন করে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি লক্ষ্য করি এই বাক্যটি এটি কোন টেন্স। সো আমাদের যদি টেন্স জানতে হয় তাহলে টেন্স বলতে হয় আমাদের মনে রাখতে হবে টেন্সের সমস্ত সংজ্ঞা বা স্ট্রাকচার আমাদের মুখস্থ রাখতে হবে। অর্থাৎ লক্ষ্য করি রাকা ওয়াজ হেল্পিং দ্য পোর, এটি কোন টেন্স। আর এই টেন্সটি মেলাতে হলে আমাদের লক্ষ্য করতে হবে টেন্সের গঠন, এটা কোন টেন্সের গঠন। এখানে লক্ষ্য করো সাবজেক্ট প্লাস এখানে ওয়াজ অথবা অয়ার, যে কোনো একটি ব্যবহার হবে, ওয়াজ অথবা অয়ার প্লাস দেখো ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এটি একটি এক্সটেনশন। অর্থাৎ লক্ষ্য করতে এটি কোন টেন্সের সঙ্গে মিলেছে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা অয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। অর্থাৎ এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা জানি যে আমরা মনে রাখবো এভাবে যদি 12টি টেন্সের গঠন মুখস্থ থাকে তাহলে যদি আমরা যে কোনো টেন্সের গঠন মেলাতে পারি বা গঠনটা মনে রাখতে পারি এবং যদি আমাদের সামনে কোনো বাক্য আসে বা সেন্টেন্স আসে সেই বাক্যটি বা সেন্টেন্সটি কোন টেন্স লক্ষ্য করতে হলে 12টি টেন্সের গঠনে মিলাবে এবং যে গঠনের সঙ্গে মিলবে বা যে স্ট্রাকচারের সঙ্গে মিলবে সেই টেন্সের নাম বলবে। অর্থাৎ এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আমরা বাক্যটাকে বা সেন্টেন্সটাকে বাংলা করতে চাই, বাংলা করতে হলে আমাদের মনে রাখতে হবে এই টেন্সের বাংলা চেনার উপায়গুলো। আর আমাদের মনে রাখতে হবে এখানে এই টেন্সটি বাংলা করতে গেলে আমাদের ক্রিয়া শেষে কোন প্রত্যয় যোগ করতে হবে। আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যোগ করতে হলে তেছিল, তেছিলাম বা তেছিলেন যোগ করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে মনে রাখতে হবে বা বাংলা চেনার উপায় যে যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম বা তেছিলেন থাকে তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা লক্ষ্য রাখবো। এবং এই বাক্যটিকে বা এই সেন্টেন্সটিকে বাংলা করতে বা অনুবাদ করতে গেলে
আমাদের মনে রাখতে হবে যে বাংলার শেষে বা ক্রিয়ার শেষে এই প্রত্যয়গুলো যোগ করবে। অর্থাৎ লক্ষ্য করে আমরা আগে শিখে এসেছি যে কোনো সেন্টেন্সকে বাংলা করতে হলে আগে সাবজেক্টের বাংলা করতে হবে, অর্থাৎ রাকা, রাকার বাংলা রাকা। এবং লক্ষ্য করো আমরা গত কয়েকটি এপিসোডে দেখে এসেছি বাংলা করতে হলে একদম সেন্টেন্সের লাস্টের থেকে বাংলা করতে হবে। সাবজেক্টের বাংলা করার পর সেন্টেন্সের লাস্টের থেকে বাংলা করতে করতে আসতে হবে। রাকা দা পোর, গরিবদের, রাকা গরিবদের হেল্প মানে সাহায্য করা, কিন্তু আমরা জানি এটা ক্রিয়া, এবং ক্রিয়ার শেষে এই প্রত্যয়গুলো যোগ করতে হবে, অর্থাৎ সাহায্য। এবার দেখো সাহায্য করা থেকে করিতেছিল। তো ইনশাল্লাহ যদি আমরা এইভাবে যে কোনো সেন্টেন্সকে বাংলা করার চেষ্টা করি এবং সেন্টেন্সটি যত বড়ই হোক না কেন যদি ভাঙতে চেষ্টা করি, ভেঙে ভেঙে যদি সেন্টেন্সটিকে বাংলা করার চেষ্টা করি, তো ইনশাল্লাহ আমরা সবাই সেন্টেন্সটিকে বাংলা করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, আমাদের জানতে হবে নেগেটিভ অর্থ কী। নেগেটিভ অর্থ নাবোধক সেন্টেন্স, এবং মনে রাখতে হবে আমাদের শত শত সেন্টেন্সের গঠন বা চেনার মনে রাখার দরকার নেই, বা গঠন মনে রাখার দরকার নেই। সেটা কি করব, আমরা যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অর্থাৎ নট যোগ করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে নটটি কোথায় যুক্ত হবে। স্টুডেন্টস মনে রাখতে হবে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট যোগ হবে অক্সিলারি ভার্বের পরে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, সেক্ষেত্রে বাক্যটি নেগেটিভ হবে রাকা ওয়াজ নট, যা আছে তাই লিখতে হবে, অর্থাৎ হেল্পিং দ্য পোর। স্টুডেন্টস ইনশাআল্লাহ আমরা বিষয়টি বুঝতে পেরেছি, অর্থাৎ আমরা মনে রাখবো যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। স্টুডেন্টস লক্ষণীয় বিষয়, যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে একটি আমাদের শর্ট রুলস আছে, কারণ আমরা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে যে প্রতিটি গঠন আমাদের মনে রাখতে হবে তা না। আমরা ছোটোবেলা থেকেই এভাবে প্রত্যেকটি গঠন মুখস্থ করতে গেলে আগের গঠনগুলো মুখস্থ করি, পরবর্তীতে আমরা যদি আবারও কোনো গঠন মুখস্থ করি তাহলে আগের গঠনগুলো ভুলে যায়। এভাবে আমাদের এই মিস্টেক করতে করতে একসময় আমাদের ভান্ডারে কোনো কিছুই থাকে না। সো আমরা এগুলোকে মুখস্থ না করে এভাবে কৌশলে মনে রাখি, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট যোগ করলে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এভাবে আমি একটি ইন্টারোগেটিভের কৌশল বলবো, যেমন রাকা ওয়াজ হেল্পিং দ্য পোর, বাক্যটিকে নেগেটিভ করলাম, নট যোগ করলাম অক্সিলারি ভার্বের পরে, এবং যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওয়াজ বা অক্সিলারি ভার্বটি আগে আসবে, অর্থাৎ ওয়াজ রাকা হেল্পিং দ্য পোর, এবং বাক্য শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সো স্টুডেন্টস আমরা বুঝতে পেরেছি, আমরা হয় না একটি বাক্য করলাম, কিন্তু আমি কিন্তু বলছি তোমাদের প্রত্যেকটি বাক্য একই নিয়মে করতে হবে। অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব নট যোগ করব, এবং যে কোনো সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে সেই অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে, এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটি বাক্য থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ শিখলাম, অর্থাৎ আমরা যে কোনো সেন্টেন্সের নেগেটিভের গঠন বা ইন্টারোগেটিভের গঠন পারি। এবার লক্ষণীয় বিষয়, যে কোনো সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব এবং নট দুইটাই আগে আসতে হবে। অর্থাৎ লক্ষ্য করো, নেগেটিভ ইন্টারোগেটিভ নাবোধক এবং প্রশ্নবোধক উভয় করতে হবে। সেক্ষেত্রে দেখো যা আছে তাই ওয়াজেন্ট মানে ওয়াজ নট রাকা হেল্পিং দ্য পোর, যেহেতু এই সেন্টেন্সের শেষে একটি নাম উল্লেখ আছে ইন্টারোগেটিভ, সেক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। দ্য স্টুডেন্টস, আমরা একটি গঠন মনে রেখে কিন্তু আমরা অনেকগুলো গঠনই মনে রাখতে পারবো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব নট যোগ হবে, এবং যে কোনো সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে, এবং যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এবং নটের শর্ট ফর্মটি ব্যবহার করতে হবে। স্টুডেন্টস, আমরা যদি আবার লক্ষ্য করি যে কোনো সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করতে পারে কী করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করতে হলে একটি অংশ আমাদের বাদ দিতে হবে। তো দ্য পোর যদি আমরা বাদ দিই
দ্য পোর কারা, গরিবদের, কাদের, তাহলে কাদেরকে সাহায্য করছে, সেক্ষেত্রে আমরা দ্য পোর বাদ দিয়ে ব্যবহার করতে পারো হোম, এবং অক্সিলারি হচ্ছে ওয়াজ, ইন্টারোগেটিভ মানে অক্সিলারি সাবজেক্টের আগে হুম ওয়াজ রাকা হেল্পিং, অর্থাৎ রাকা কাদেরকে সাহায্য করছে। সো আমরা যদি এভাবে যে কোনো সেন্টেন্সকে প্র্যাকটিস করতে থাকি, হয়তো প্রথমে একটা লজ্জা পাবে, কিন্তু যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে এবং এগুলো ইন ফ্রন্ট অফ মিরর, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমিও যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ডাবলএস কোশ্চেন করতে পারবে। স্টুডেন্টস, আমরা যদি এই বাক্যটিকে আবার ট্র্যাক কোশ্চেন করার চেষ্টা করি, সেক্ষেত্রে ট্র্যাক কোশ্চেনটি কী হবে? স্টুডেন্টস লক্ষ্য করো, ট্র্যাক কোশ্চেন করার নিয়ম কি? মূল সেন্টেন্সের একটি কমা এবং ট্র্যাক কোশ্চেন করতে হবে এবং লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। স্টুডেন্টস, আমরা জানি যে কোনো সেন্টেন্সকে ট্র্যাক কোশ্চেন করতে হলে আগে খুঁজে লাগবে অক্সিলারি ভার্ব। আমাদের খুঁজতে হবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এ বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ। এবার আমরা ওয়াজ এখানে লিখতে পারি ট্যাগের মধ্যে, উত্তরের মধ্যে, এবং যদি সেন্টেন্সটি হা বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে না বোধক, যদি সেন্টেন্সটি না বোধক হয় ট্যাগ কোশ্চেন হবে হা বোধক। অর্থাৎ রাকা ওয়াজ হেল্পিং দ্য পোর, এর মধ্যে কোনো না বোধক শব্দ নেই, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে না বোধক, অর্থাৎ ওয়াজেন্ট, মানে ওয়াজ নট হবে ওয়াজেন্ট। এবং রাকা একজন মেয়ে, আমরা জানি ছেলে হলে বসে মেয়ে হি, মেয়ে হলে শি, এবং মনে রাখতে হবে অর্থাৎ মেয়ে রাকা অর্থাৎ শি ব্যবহার করব, অর্থাৎ ওয়াজেন্ট শি। স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি লক্ষ্য করি, এটাকে ইন্টারোগেটিভ করতে বললো, অর্থাৎ ট্রান্সফরমেশন যখন এটাকে ইন্টারোগেটিভ করতে বললো, আমাদের মনে রাখতে হবে ইন্টারোগেটিভ মানে আমরা আগের ক্লাসে বুঝে এসেছি, ইন্টারোগেটিভ মানে ট্র্যাক কোশ্চেন করতে হবে, অর্থাৎ ওয়াজেন্ট এবং সাবজেক্টের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ওয়াজেন্ট রাকা। ট্যাগে যেমন আমরা সাবজেক্টের পরিবর্তন করেছিলাম, কিন্তু ইন্টারোগেটিভে পরিবর্তন হবে না, এবং বাকি অংশ যা আসে বসাতে হবে। হেল্পিং দ্য পোর এবং একটি প্রশ্নবোধক চিহ্ন দিলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো, এটি কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ যা শিখেছি সেই উত্তরটা এসেছে এখানে। সো আমরা যদি এভাবে একটি সেন্টেন্সকে এক্সপ্লেইন করে বা বুঝে প্রত্যেকটি ওয়ার্ড বুঝে সেই বাক্যটিকে বা সেন্টেন্সটিকে কোন পার্ট অফ স্পিচ, কোন টেন্স, সেই টেন্সের বাংলা চেনার উপায় কী, এবং সেই সেন্টেন্সটিকে বাংলা করার নিয়ম কী, এবং সেই সেন্টেন্সটি কোন ভয়েসে আছে, সেই সেন্টেন্স নেগেটিভ করতে হলে কোন গঠন করতে হবে, সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হলে কোন গঠন করতে হবে বা স্ট্রাকচার মানতে হবে, ওই সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কোন স্ট্রাকচার মানতে হবে, ওই সেন্টেন্সটিকে ডাবলএস কোশ্চেন করতে গেলে আমাদের কোন গ্রামারটি মানতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই সেন্টেন্সটি কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে, সেই সেন্টেন্সটি কীভাবে ইন্টারোগেটিভ করতে হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, যদি আমরা এভাবে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অতি সহজেই গ্রামারগুলো আমাদের মনের মধ্যে গেঁথে রাখতে পারব। কারণ আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু গ্রামারগুলো মুখস্থ রাখে না বুঝে, আর আমরা যদি এভাবে প্রত্যেকটি সেন্টেন্সকে বুঝে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ গ্রামারটি অনেক ভালোভাবে বুঝতে পারবো, বা আমাদের পরীক্ষা হলে সেই গ্রামারটি কমন নেওয়ার চেষ্টা করা লাগবে না, কারণ তুমি তার ভিত্তিটা জানো। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা ইনশাআল্লাহ তোমার সামনে যে বাক্যটি আসবে সেই বাক্যটিকে তুমি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে, তো তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে।